ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ ইংলিশ গ্রামার। আমরা আগের ক্লাসে শিখেছি প্রোনাউনের 4টি ভাগের কথা। আজকে আমরা যে বাকি ভাগগুলো আছে সেগুলো জেনে নেব। আমরা আগেই বলেছি প্রোনাউন মোটামুটি 9 ভাগে ভাগ করা যায়। এবার তার আমরা পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, ইনডেফিনাইট প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন সম্পর্কে আগের ক্লাসে জেনেছি। যে বাকি 5টি প্রোনাউন রয়েছে অর্থাৎ রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন, এই 5টি প্রোনাউন সম্পর্কে আজকের ক্লাসে জানার চেষ্টা করব। প্রথমে আসি রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন্স তাদেরকে আমরা বলবো যেগুলি পূর্ববর্তী কোনো নাউনের পরিবর্তে বসে দুটি সেন্টেন্সকে সংযুক্ত করে। অর্থাৎ এই রিলেটিভ প্রোনাউনদের কাজ হচ্ছে দুটো বাক্যকে জয়েন করা, অর্থাৎ রিলেটিভ ক্লজ তৈরিতে এদের মুখ্য ভূমিকা থাকে, যেটা মেন ক্লজের সাথে অন্য একটি ক্লজকে কানেক্ট করে আর বসে সেটা কোনো একটা নাউনের পরিবর্তে, পূর্ববর্তী কোনো নাউন তার পরিবর্তে আমরা ওটাকে বসাই। এবং জয়েনিং এর ক্ষেত্রে আমরা দেখবো এদের একটা ব্যাপক গুরুত্ব রয়েছে এবং জয়েনিং করার ক্ষেত্রে বিশেষ করে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ ক্লজ আমরা যখন জয়েন করব তখন এই প্রোনাউনগুলোর ভূমিকা থাকে। উদাহরণ কি না, হুইচ, দ্যাট, হোয়াট, হোম ইত্যাদি হচ্ছে এদের উদাহরণ হিসাবে নেওয়া যেতে পারে। তাহলে বোঝা গেল রিলেটিভ প্রোনাউন। আমি আগেই বলেছিলাম যে অনেক WH ওয়ার্ড আছে যেগুলো একই সাথে ইন্টারোগেটিভ প্রোনাউন এবং একই সাথে রিলেটিভ প্রোনাউন হিসেবেই কাজ করে, কিন্তু ভূমিকাটা ভিন্ন ভিন্ন হয়। আশা করি বোঝা গেছে। এবার আমরা আসবো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কারা? Reflexive pronoun are used when the subject and object are the same. অর্থাৎ কর্তা এবং কর্ম এই দুটোই যখন এক, এবং সাধারণত এগুলো চিনব কি করে না, একটা পার্সোনাল প্রোনাউনের সঙ্গে যখন সেলফ বা সেলফ যোগে প্রোনাউন গঠিত হচ্ছে। যেমন এই যে আমরা হার, দেম এগুলো আমরা কি পেয়েছিলাম? পার্সোনাল প্রোনাউন। এর সঙ্গে যখন প্লুরাল ফর্ম বসছে দেমসেলভস, আওয়ার তার সঙ্গে আওয়ার সেলভস, মাই সেলফ, হার সেলফ, মানে সিঙ্গুলারের ক্ষেত্রে সেলফ, প্লুরালের ক্ষেত্রে সেলভস। তাহলে সহজ করে বললে সেলফ এবং সেলফ যোগে গঠিত প্রোনাউনগুলি, তাই তো, যেগুলিতে কর্তা ও কর্ম একই ব্যক্তিকে বোঝাবে, এরা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপরে 7 নম্বর ভাগ হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি না, নির্দিষ্ট করে বোঝায় এমন প্রোনাউন আর কি। নির্দিষ্ট কোনো কিছু নাউনের পরিবর্তে এই প্রোনাউন বসে। যেমন দিস, দ্যাট, দিস, দোজ। অর্থাৎ এই প্রোনাউনগুলোর মাধ্যমে আমরা কোনো ব্যক্তি বা বস্তু নির্দিষ্টভাবে ডিনোট করি। এবং আরেকটা বিষয় এখানে ক্লিয়ার হয় যে কোনো বস্তু বা ব্যক্তিটি দূরে বা নিকটে আছে কিনা। যেমন আমরা দিস বা দিসের ক্ষেত্রে কি করি, দিস ইজ দ্য বয় বললে আমরা কাছের কোনো একটি ছেলেকে বোঝাচ্ছি, ঠিক আছে। দ্যাট ইজ দ্য ট্রি, ওটা সেই গাছ, এটা বললে আমরা একটু দূরের জিনিসকে বোঝাচ্ছি। তাহলে এই অবস্থানগত বিষয়টাও এই প্রোনাউনগুলোর মাধ্যমে বোঝানো হয়। তাহলে ইংরেজিতে আমরা সংজ্ঞা বললে কি বলবো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স আর দোজ ওয়ার্ডস লাইক দিস, দ্যাট, দোজ, THESE, these, etc. that point to a specific person, thing or place and indicate whether it is near or far. ক্লিয়ার করা গেছে? তাহলে নির্দিষ্ট কোনো কিছু নাউনের পরিবর্তে এই প্রোনাউনকে বসানো হয় এবং এই প্রোনাউনের মাধ্যমে আমরা কোনো ব্যক্তি বা বস্তু দূরে বা নিকটে আছে কিনা সেই অবস্থানগত বিষয়টাও জানতে পারি। আশা করি ক্লিয়ার হলো। এরপরে আমরা আসছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি না, এই প্রোনাউন কোনো একটি গ্রুপের মধ্যে থেকে একজনকে বা কয়েকজনকে পৃথকভাবে বোঝায়, ঠিক আছে। তাদেরকে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলবো। অর্থাৎ এমন একটি প্রোনাউন যা কোনো গ্রুপের মধ্যে থেকে কোনো ব্যক্তি বা কিছু ব্যক্তি বা বস্তুকে পৃথক করে বোঝাবে।
ইংলিশে বললে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স আর ওয়ার্ডস ইউজড ইন অর্ডার টু গ্রুপস রিলেটেড পিপল অর অবজেক্টস টুগেদার ইনটু লার্জার হোলস। অর্থাৎ ইচ, আইদার, নান, এনি, নাইদার, এই যে কথাগুলো আমরা ব্যবহার করি। যেমন ইচ অফ দ্য বয়েজ, যদি একটা আমরা বাক্য দেখে বোঝাই, ইচ অফ দ্য বয়েজ উইল গেট এ প্রাইজ। প্রত্যেকটি ছেলেদের মধ্যে প্রত্যেকে একটি করে পুরস্কার পাবে। তাহলে অনেক ছেলের মধ্যে আমরা এক এক করে বোঝাচ্ছি, তাই তো। নান উইল গেট দ্য জব, কেউ এই চাকরিটা পাবে না। এই ধরনের কথাগুলো আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে বোঝাতে পারি। ক্লিয়ার? আর সাধারণ বিভাগগুলির মধ্যে যেটা শেষ বিভাগ, রেসিপ্রোকাল প্রোনাউন, সেটা আমরা এখন আলোচনা করব। রেসিপ্রোকাল প্রোনাউন কি না, একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায়। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে যেমন কি হচ্ছিল, অনেকের মধ্যে একজনকে বোঝানো হচ্ছিল বা কয়েকজনকে বোঝানো হচ্ছিল। যেমন সাম বললে, মেনি বললে আমরা কয়েকজনকে বোঝাই, তখন আর সিঙ্গুলার থাকে না। রেসিপ্রোকাল প্রোনাউনের ক্ষেত্রে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা আসে, অর্থাৎ একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাবে যে প্রোনাউনগুলি। যেমন সাধারণত আমরা দুটো এখানে ইউজ করি, একটা হচ্ছে ইচ আদার আর একটা হচ্ছে ওয়ান অ্যানাদার। ইচ আদার মানে একে অপরে, ওয়ান অ্যানাদার মানে ওই পারস্পরিক সম্পর্ক। তাহলে রেসিপ্রোকাল প্রোনাউন আমরা কি বলবো না, রেসিপ্রোকাল প্রোনাউন্স আর ইউজড টু ইন্ডিকেট দ্যাট টু অর মোর পিপল আর পারফর্মিং অ্যান অ্যাকশন অন ওয়ান অ্যানাদার বেসিস। ক্লিয়ার? অর্থাৎ রেসিপ্রোকাল প্রোনাউন আমরা সেগুলোকেই বলবো বা তখনই ব্যবহার করব যখন দুজন বা ততোধিক ব্যক্তি তারা কোনো একটা কাজ পারস্পরিক ভাবে করছে। ঠিক আছে? উদাহরণস্বরূপ ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো বলতে পারি। আর এর মাধ্যমে কি হয় না, একটা মিউচুয়াল অ্যাকশন অর ফিলিং বিটুইন দ্য সাবজেক্ট, এটা প্রকাশিত হয়। তো এই হলো রেসিপ্রোকাল প্রোনাউন। আশা করি বোঝা গেছে। আর লাস্ট পয়েন্ট যেটা আসছে সেটা হচ্ছে ইন্টেন্সিভ প্রোনাউন। ইন্টেন্সিভ প্রোনাউনটা আমি এই মূল ভাগের মধ্যে রাখিনি, তবে কখনো কখনো দেখা যায় যে কোনো একটা কথা বলার জন্য, আমি কোথাও জোর আরোপ করার জন্য আমরা কিছু প্রোনাউন ব্যবহার করি। যেমন আমি যদি সাধারণভাবে বলি, এই কাজটা আমি করবো, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক মাইসেলফ, এই কাজটা আমি নিজে করব। এখানে কিন্তু জোর আরোপ করা হচ্ছে না, বাট আই শ্যাল ডু ইট মাইসেলফ এটা আমি বলতে পারি। কিন্তু যখন বলছি আই উইল ডু ইট মাইসেলফ, আমি এটা নিজেই করব, তার মানে কোথাও সেখানে জোর আরোপ করছি। অর্থাৎ ইন্টেন্সিভ প্রোনাউন আমরা সেই প্রোনাউনগুলোকে বলবো যে প্রোনাউন অ্যাকচুয়ালি জোর দেওয়ার জন্য কাজে লাগে। দ্য প্রোনাউন্স হুইচ এমফেসাইজ আ প্রিসিডিং নাউন অর প্রোনাউন, আগের কোনো নাউন বা প্রোনাউনের কাজকে ইন্টেন্সিটি প্রদান করার জন্য, তার জোরারোপ করার জন্য যখন আমরা ব্যবহার করব। এবং সাধারণত এগুলো সেলফ বা সেলফ যোগেই আমরা গঠন করি। তাই এই ধরনের প্রোনাউন যা কিনা পূর্ববর্তী কোনো নাউন বা প্রোনাউনের কাজে জোর দিতে বোঝাবে, সেটাকে আমরা ইন্টেন্সিভ প্রোনাউন বলবো। যেমন উদাহরণের জন্য আই উইল ডু ইট মাইসেলফ, তাহলে এই আইটাকে মাইসেলফ দিয়ে আমরা ইন্টেন্সিফাই করছি। তো এই হলো মোটামুটি প্রোনাউনের ভাগগুলি। আমরা আগের ক্লাসে শিখেছিলাম 4টি ভাগ। আজকে আমরা কি কি শিখলাম আর একবারটি একটু স্মরণ করে নিই। আজকে আমরা প্রথমে শিখলাম রিলেটিভ প্রোনাউন, তারপর জানলাম রিফ্লেক্সিভ প্রোনাউন, পরে জেনেছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তারপরে আমরা এলাম ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তারপরে রেসিপ্রোকাল প্রোনাউন এবং সবশেষে ইন্টেন্সিভ প্রোনাউন। তো প্রোনাউনের ভাগগুলো আমরা আজকে শেষ করলাম। এর পরবর্তী গ্রামারের ক্লাসে আমরা পার্টস অফ স্পিচের যে পরবর্তী ভাগ অর্থাৎ অ্যাডজেক্টিভ নিয়ে এবং তার ভাগসমূহ নিয়ে আমরা বিশদে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থেকো, শুভেচ্ছা রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।